আজ 2রা জুলাই বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। থানায় হাজিরা দেবেন না হুমায়ুন কবির, বললেন গ্রেপ্তার করলে করবে, পরোয়া করি না। নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন হুমায়ুন কবির সহ 117 জন। দুই প্রধানমন্ত্রীর কাছেই শান্তির আবেদন। গুন্ডা দমন বিলে ভোটদান থেকে বিরত নওশাদ সিদ্দিকী, তালিকা প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। অপারেশন সিন্দুরের 1 বছর পর ভারত ও পাকিস্তানের 117 জন বিশিষ্ট ব্যক্তিত্ব যৌথভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শান্তি আলোচনা ও স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন। এই আবেদনপত্রটি প্রকাশ করেছে সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস। ভারত থেকে 61 জন এবং পাকিস্তান থেকে 56 জন এতে স্বাক্ষর করেছেন। ভারতীয় স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ, মিরওয়াইজ উমার ফারুক, মেহবুবা মুফতি, মনোজ ঝা এবং প্রাক্তন তৃণমূল মন্ত্রী, বর্তমান এজেইউপি নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। তার এই স্বাক্ষর রাজনৈতিক মহলে তাৎপর্য তৈরি করেছে। চিঠিতে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, হাই কমিশনার নিয়োগ, স্বাভাবিক ভিসা পরিষেবা, বাণিজ্যিক ফ্লাইট, আটারি ওয়াঘা স্থল সীমান্ত, শ্রীনগর মুজাফফরবাদ বাস পরিষেবা এবং জম্মু ও কাশ্মীর সহ অমীমাংসিত সব বিষয়ে দ্বিপাক্ষিক সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি করতারপুর সাহিব করিডোর, সারদা পীঠে প্রবেশের সুযোগ এবং ধর্মীয় সাংস্কৃতিক যোগাযোগ সহজ করারও দাবি তোলা হয়েছে। যদিও নয়াদিল্লি আগেই স্পষ্ট করেছে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধের ওপরেই নির্ভর করবে। তবু দুই দেশের প্রায় 200 কোটি মানুষের স্বার্থে শান্তি, সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। থানায় হাজিরা দেবেন না হুমায়ুন কবির, বললেন গ্রেপ্তার করলে করবে, পরোয়া করি না। সেটা ভাঙা মার মন্তব্যকে কেন্দ্র করে দুটি থানার পক্ষ থেকে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন নির্ধারিত দিনে একটি থানায় হাজিরা দেবেন না। রেজিনগর থানায় পরে যাওয়ার কথা বললেও এই তলবকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তার বক্তব্য, কি করবে, থানায় গেলে গ্রেপ্তার করবে, করলে করবে। হুমায়ুন ওসবকে পাত্তা দেয় না। গত শুক্রবার কাশীপুরের জনসভায় হুমায়ুন কবির বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটা ভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। এই মন্তব্যের পর সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এনাফ ইজ এনাফ। হুমায়ুনের বিরুদ্ধে 2টি মামলা রুজু হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এরপর 3 অনুষ্ঠানের আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ এবং মঙ্গলবার হুমায়ুনের বাড়িতে গিয়ে 2টো মামলায় হাজিরার নোটিশ দেয়। বুধবার হুমায়ুন কবির ফের জানান, 2টো নোটিশ পেয়েছি, 3 তারিখ শুক্রবার আমি যাচ্ছি না, পরের দিন দেখি, ভাবছি যাব। কি করবে, গ্রেপ্তার করবে, ও সবের পরোয়া করি না। আমাকে জেলে নিয়ে গেলে জেলে চলো, জেলে ভরো করব, দেখি কে কি করে। অর্থাৎ পুলিশের তলবের পরও নিজের অবস্থান থেকে সরছেন না হুমায়ুন কবির। গুন্ডা দমন বিলে ভোট দান থেকে বিরত নওশাদ সিদ্দিকী, তালিকা প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার গুন্ডা দমন বিল পাশ হয়েছে। বিলের পক্ষে 176টি এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। এছাড়া 20 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। সেই আবহে ভোটদান থেকে বিরত থাকা বিধায়কদের একটি তালিকা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। সেই তালিকায় রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামও। দিলীপ ঘোষের প্রকাশিত তালিকায় মোট 16 জন বিধায়কের নাম রয়েছে। সেখানে নওশাদ সিদ্দিকীর পাশাপাশি রয়েছেন দমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান, মোতাব শেখ, জুলফিকার আলী, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, পুলক রায়, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, বাবর আলী, আলিফা আহমেদ, রুকবানুর রহমান, অসীমা পাত্র এবং তোশারফ আলী হোসেন। তবে এখানেই প্রশ্ন উঠছে, বিধানসভায় ভোটদানে বিরত ছিলেন 20 জন বিধায়ক, অথচ প্রকাশিত তালিকায় নাম রয়েছে মাত্র 16 জনের। বাকি 4 জন কারা তা এখনো স্পষ্ট হয়নি। একই সঙ্গে বিলের বিপক্ষে ভোট দেওয়া 41 জন বিধায়কের নামও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বেআইনি আয়ের উৎস থেকে গড়ে ওঠা সম্পত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে গুন্ডা দমন বিল আনা হয়েছে। বিলে বেআইনি সম্পত্তিকে বৈধ করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা, সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান এবং বেআইনিভাবে দখলদারি ও ভাঙচুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ রাখা হয়েছে। গুন্ডা দমন বিলকে আপনি কি সমর্থন করেন? কমেন্টে জানান। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়।
অন্নপূর্ণা যোজনায় 26 লক্ষ আবেদন বাতিল, 1,30,00,000-এর বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, জানালেন শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্দোরে অন্নপূর্ণা যোজনার আর্থিক প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঝাড়াই বাছাই এর পর অন্নপূর্ণা যোজনায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তার দাবি, বাকি 1,30,00,000-এরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। সকালেই 1,10,00,000 অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে এবং বাকি অ্যাকাউন্টে রাতের মধ্যে টাকা পৌঁছে যাবে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারে অভারতীয় বাংলাদেশীয় মৃত ব্যক্তির নামও ছিল, সেই কারণেই যাচাই বাছাই করা হয়েছে। তিনি জানান, আগামী আগস্ট মাস পর্যন্ত অফলাইন ও অনলাইনে আবেদন করা যাবে এবং শুধুমাত্র প্রকৃত ভারতীয় ও যোগ্য প্রাপকরাই সরকারি সুবিধা পাবেন। এছাড়া জনকল্যাণ শিবিরের মাধ্যমে জমা পড়া 8 লক্ষ আবেদনও অনুমোদন করা হয়েছে। তার দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা কোনো ব্যক্তি বা দলের নয়, এটি সরকারি টাকা, তাই অপব্যবহার রোখার লক্ষ্যেই এই যাচাই বাছাই করা হয়েছে। এবার মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দেন। মহুয়ার দাবি, বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন এবং তাদের অনেকের হাতেই ডিম ছিল। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝে তিনি নিজে মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর মহুয়া মৈত্র অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা দ্রুত হস্তক্ষেপ করেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি। তার দাবি, পরিকল্পনা করেই তার বিরুদ্ধে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল। একজন সাংসদ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন এবং উপযুক্ত নিরাপত্তার দাবি জানান। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত বিজেপি বা পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 21শে জুলাইয়ের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূল নেত্রী। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাই এর শহীদ দিবসের কর্মসূচি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধর্মতলায় সভাস্থলে 163 ধারা জারি থাকায় কালীঘাটপন্থী ও ঋতব্রত শিবির তৃণমূলের দুই পক্ষকেই সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তবে ধর্মতলাতেই সমাবেশ করতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই বুধবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে দলের নেতৃত্বকে নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকে 21শে জুলাইয়ের প্রস্তুতির পাশাপাশি দলের বর্তমান শক্তির অবস্থানও খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি ধর্মতলায় অনুমতি না মিললে বিকল্প কোথায় সভা করা হবে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের জন্মলগ্ন থেকেই শহীদ সমাবেশ ভিক্টোরিয়া হাউসের সামনে হয়ে এলেও চলতি বছরে সেই স্থানের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ, পঞ্চায়েত দপ্তরের কাজ নিয়ে একাধিক পরামর্শ। মন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রিঙ্কু মজুমদার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে গতি আনতে প্রধানমন্ত্রী তাকে একাধিক পরামর্শ দেন। ভিন্ন রাজ্যে গিয়ে দপ্তরের কাজ দেখে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি দিলীপ ঘোষকেও অন্য রাজ্যে গিয়ে কাজ দেখে আসার পরামর্শ দেন। এদিন প্রধানমন্ত্রীকে আম ও সন্দেশও উপহার দেন দিলীপ ও রিঙ্কু। বৈঠকে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে জানান তার দপ্তরে 11,000 পদ খালি রয়েছে। এই শূন্যপদ কিভাবে পূরণ করা যায় তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়। নিজের গুজরাটের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোদী বিশেষজ্ঞ দল গঠনের পরামর্শ দেন, যাতে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজ পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ নিতে পারে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। তিনি জানান, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের জন্য ইতিমধ্যেই কেন্দ্র 51,000 কোটি টাকা দিয়েছে এবং এই দপ্তরের বরাদ্দে উত্তরপ্রদেশের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। দপ্তরের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয় এবং টাকার জন্য কাজ আটকে থাকবে না বলে আশ্বাস দেন নির্মলা। এছাড়াও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। বাড়ি দখল মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার।
কলকাতা হাইকোর্টে বাড়ি দখল মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বিদেশ তো দূরের কথা, উত্তর 24 পরগনা ও কলকাতার বাইরে না যাওয়ার শর্তে তাকে জামিন দিয়েছেন। জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে 12 বছর ধরে একটি বাড়ি দখল করে রাখার অভিযোগ ওঠে। অভিযোগ, বাড়ির মালিক ভাড়া চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হতো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান। এরপর বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে গ্রেপ্তার করে। ধৃত তৃণমূল নেতাকে নিয়ে সল্ট লেকের ওই বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সেখানে ভ্যান থেকে নামতেই তাকে ঘিরে ধরে জনতা এবং তাকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। গ্রেপ্তারের পর জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জয়প্রকাশ মজুমদার। প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মামলা থেকে সরে দাঁড়ান। পরে মামলাটি বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে যায়। বুধবার শুনানি শেষে বিচারপতি একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সিউড়ি জেলা আদালত। এরপর গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে শীঘ্রই উচ্চ আদালতে এই মামলার শুনানি হতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আইনজীবীদের একাংশের মতে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় এই মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করতে পুলিশের সামনে আপাতত কোনো আইনি বাধা নেই। অভিযোগে ওই ব্যবসায়ী দাবি করেছেন 2021 সালের ভোটের ফল প্রকাশের পর অনুব্রতর নির্দেশে একদল দুষ্কৃতী তার ইট ভাটায় লুটপাট চালায়। বোমা বন্দুকের ভয় দেখিয়ে প্রায় 30 লক্ষ টাকার ইট লুট করা হয় এবং প্রাণ ভয়ে তাকে ব্যবসা ছেড়ে পালাতে হয়। 2026 সালের বিধানসভা ভোটে রাজ্যে পালা বদলের পর কেষ্ট সহ 13 জনের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ জানান। সেই মামলাতেই আগাম জামিন না পেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই তৎপর পুলিশ। পুরুলিয়া থেকে গ্রেপ্তার অদিতি মুন্সির স্বামী দেবরাজ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে বুধবার পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল। হাইকোর্ট আগাম জামিন খারিজ করায় গ্রেপ্তারে তার কোনো আইনি বাধা ছিল না। অন্যদিকে 4 মাসের শিশু সন্তানের কথা বিবেচনা করে দেবরাজের স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করেছে আদালত। তবে তাকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেবরাজ ও অদিতি মুন্সি বিপুল সম্পত্তি গড়েছেন এবং প্রায় 100 কোটি টাকার সম্পত্তি বেনামে ও আত্মীয়দের নামে হস্তান্তর করেছেন। আদালতে রাজ্যের পক্ষে থেকেও তোলাবাজি, জমি দখল এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলার অভিযোগ তোলা হয়। হাইকোর্টের রক্ষা কবচ সরে যাওয়ার পর শেষ পর্যন্ত দেবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে একাধিক অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বুধবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগপত্রে বলা হয়েছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি এর পাশাপাশি পোর্টেবল এক্স-রে সহ একাধিক আধুনিক যন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে আইনি ও সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি অযোগ্যদের দিয়ে চিকিৎসা করানো, ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া, বায়োমেডিকেল বজ্র ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তোলা হয়েছে। অভিজিৎ দাসের দাবি, সরকারি প্রচারপত্র, কনসালটেশন স্লিপ, রেফারেল স্লিপ, ছবি, ভিডিও ও সরেজমিনে খতিয়ে দেখার পরই অভিযোগ করা হয়েছে। অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। বিষ্ণুপুর থানা জানিয়েছে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে সেবাশ্রয় আয়োজকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও এই বিষয়ে থানায় অভিযোগ করেছিলেন অভিজিৎ দাস। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে কড়া আক্রমণ কল্যাণের। প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও।
গত কয়েকদিন ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব নিয়ে একাধিক মন্তব্য করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন তার সেলিব্রিটি ইমেজ ব্যবহার করেছে তৃণমূল এবং দুর্নীতির বিরুদ্ধেও সরব হয়েছিলেন। সেই মন্তব্যের পাল্টা দিয়ে কড়া বার্তায় আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওনাকে ব্যবহার করা হচ্ছে, তাহলে এলেন কেন? বাচ্চা মেয়ে নাকি? তার প্রশ্ন, 2024 সালের আগে রচনা কি জানতেন না পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন? যদি জেনে শুনেই নিজের মুখ ব্যবহার করতে দিয়ে থাকেন, তাহলে এখন অভিযোগের অর্থ কি? এছাড়া কল্যাণের দাবি, স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চাইতে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তা না হওয়াতেই তার ক্ষোভ। পাশাপাশি তিনি বলেন, লোকসভায় রচনার করা প্রশ্নগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে করে দেওয়া হতো। রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করেন তিনি। আরামবাগের সাংসদ মিতালি বাঘের উদাহরণ টেনে কল্যাণ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই যথেষ্ট, কারো মুখের প্রয়োজন হয় না। শেষে রচনার মতো বিদ্রোহীদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, তারকারাই দলটাকে শেষ করে দিল। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মহুয়ার অভিযোগ, একদল বিজেপি সমর্থক দলীয় কার্যালয়ের বাইরে জড়ো হয়ে ডিম ছোড়ে এবং চোর চোর স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি নিজেই মোবাইলে ঘটনার ভিডিও রেকর্ড করেন। এই ঘটনার পর সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করেন। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের ডিজিকে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিলেও এই ঘটনায় পুলিশের নিরাপত্তা অত্যন্ত উদ্বেগজনক এবং তাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। অভিষেক আরো বলেন, কোনো নির্বাচিত প্রতিনিধি মাথা নত না করলে তাকে হেনস্থা করা শক্তির নয়, বরং নিরাপত্তাহীনতা ও কাপুরুষতার পরিচয়। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ক্ষমতার জোরে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করলে ক্ষমতার পালা বদলও দ্রুত ঘটতে পারে। নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং শুক্রবার থেকে উত্তরবঙ্গে আরও কম বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 3রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।